নমস্কার, মডেল অ্যাক্টিভিটি টাস্ক দশম শ্রেণী 2021-এর। দেখো, এটা সেপ্টেম্বর মাসের দশম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক। তোমরা ভালো করে দেখে নেবে। এর আগের মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো সলভ করা হয়েছে অঙ্কের। আজকে আমরা সলভ করব দশম শ্রেণীর গণিত এর সেপ্টেম্বর মাসের নতুন এটা মডেল অ্যাক্টিভিটি টাস্ক। দেখো, বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন। এখানে প্রথম প্রশ্নটা বলেছে এক্স প্রপোর্শনাল টু ওয়াই স্কোয়ার এবং ওয়াই ইকুয়াল টু 3 যখন এক্স ইকুয়াল টু 9, এক্স ইকুয়াল টু 25 হলে ওয়াইয়ের ধনাত্মক মান কত হবে। আমি ধরে নিচ্ছি এখানে দেওয়া আছে হচ্ছে এক্স প্রপোর্শনাল টু ওয়াই স্কোয়ার, এক্স প্রপোর্শনাল টু ওয়াই স্কোয়ার। তাহলে এক্স ইকুয়াল টু হয়ে যাবে আমাদের কে ইন্টু ওয়াই স্কোয়ার। এখন আমাকে ওয়াইয়ের ভ্যালু দেওয়া আছে 3 এবং এক্সের ভ্যালু 9। তাহলে ওয়াই ইকুয়াল টু কে ইন্টু 3 স্কোয়ার, ওয়াইয়ের ভ্যালু 3, 3 স্কোয়ার। আচ্ছা, এখানে হচ্ছে কে হচ্ছে আমাদের ভেদ ধ্রুবক। তাহলে এখানে দেখো ওয়াই ইকুয়াল টু কে ইন্টু হয়ে যাবে 9 3 বর্গ হচ্ছে 9। তাহলে কে ইকুয়াল টু হয়ে যাবে আমাদের 1। উভয় পক্ষ থেকে আমি 9 9 ক্যান্সেল করে দিলাম, তাহলে কে এর ভ্যালু আসলো আমাদের 1। এখন আমাকে এক্সের ভ্যালু 25 দেওয়া আছে, তাহলে আমাদের পুনরায় সমীকরণটা হবে এক্স ইকুয়াল টু 1 ইন্টু কে 1 ইন্টু ওয়াই স্কোয়ার, 1 ইন্টু ওয়াই স্কোয়ার, অর্থাৎ এক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার। এখন এক্সের ভ্যালু দেওয়া আছে 25, তাহলে 25 ইকুয়াল টু হবে ওয়াই স্কোয়ার। তাহলে ওয়াই ইকুয়াল টু হয়ে যাবে আমাদের 5। এখানে যেহেতু আমাদের ওয়াইয়ের ধনাত্মক মান বের করতে বলেছে, তাহলে এখানে ওয়াইয়ের ধনাত্মক মান হবে 5। এখানে আমাদের ওয়াইয়ের ভ্যালু হবে অপশান এ 5। 2 নম্বর অঙ্কটা বলেছে এ ও বি যথাক্রমে 2500 এবং 2000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। 1 বছর পরে ব্যবসায় 720 টাকা ক্ষতি হলে এ এর ক্ষতি হয় কত। এখানে অপশানগুলো দেওয়া আছে আমাদের। সবার প্রথমে তাদের মূলধনের অনুপাত বের করতে হবে। এ এবং বি এর মূলধনের অনুপাত হবে 2500 ইস্টু 2000। দেখো, 2টা করে শূন্য যদি আমরা ক্যান্সেল করে দিই তাহলে আসবে 25 ইস্টু 20, তাহলে 5 ইস্টু 4, অর্থাৎ তাদের মূলধনের অনুপাত হবে 5:4। এখন মোট ক্ষতি দেওয়া আছে তাদের 720 টাকা, 720 টাকা। তাহলে এ এর ক্ষতি আমাকে বের করতে হবে। তাহলে এ এর ক্ষতি আমাদের হয়ে যাবে, আমি এখানে শর্টকাট করছি, দেখো বেশি লিখছি না। তাহলে এ এর ক্ষতি আমাদের হবে 5/9 ইন্টু 720 টাকা। তাহলে 9 দিয়ে যদি কাটি 8 নং 72, 80 আসবে, অর্থাৎ 5 40, 400 টাকা। এখানে আমাদের অপশন হবে বি 400 টাকা। 3 নম্বর অঙ্কটা বলেছে দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে। এ বি বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করে। অ্যাঙ্গেল এসিবি এর পরিমাপ হলো। এখানে অপশনগুলো আছে 60 ডিগ্রি, 45 ডিগ্রি, 30 ডিগ্রি এবং 90 ডিগ্রি। দেখো, আমি শর্টকাট তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখানে যেটা আমাদের দুটো আমি বৃত্ত নিলাম, আমি হাত দিয়ে আঁকলাম দুটো বৃত্ত, মনে করি এই দুটো হচ্ছে আমাদের বৃত্ত। এটা হচ্ছে এম বৃত্ত আর এটা হচ্ছে এন বৃত্ত। তাহলে আমাকে বলেছে যে সি বিন্দুতে হচ্ছে বৃত্ত দুটি বহিঃস্পর্শ করেছে। তাহলে একটা সাধারণ স্পর্শক যদি আমি আঁকি, এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে বি। কোশ্চেনে দেওয়া আছে এ বি একটি সাধারণ স্পর্শক। তাহলে দেখো, আমি যদি এ আর সি এবং বি আর সি বিন্দু দুটোকে যোগ করে দিই। আচ্ছা দেখো, যদি আমি এটাকে বন্ধ করে দিই, অর্থাৎ এই একটা বৃত্তকে নিয়ে যদি কল্পনা করি, এম কেন্দ্রগামী যে বৃত্তটা, এটা দেখো এখানে যদি একটা আমি বিন্দু ধরে নিলাম এটা হচ্ছে পি বিন্দু। তাহলে এই পি বিন্দুতে এপি এবং সিপি হচ্ছে দুটি স্পর্শক পি বহিস্থ বিন্দু থেকে। এম বৃত্তের পি বহিস্থ বিন্দু থেকে এপি এবং সিপি হচ্ছে দুটি স্পর্শক। তাহলে আমাদের এপি এবং সিপি সমান হবে। তাহলে আমাদের এই দুটো অ্যাঙ্গেলও আমাদের সমান হবে। ঠিক একইভাবে পিবি এবং পিসি হচ্ছে বহিস্থ বিন্দু পি থেকে এন কেন্দ্রগামী বৃত্তের হচ্ছে দুটি স্পর্শক। তাহলে একইভাবে এই দুটো অ্যাঙ্গেলও আমাদের সমান হবে, অর্থাৎ এই দুটো অ্যাঙ্গেল এবং এই দুটো অ্যাঙ্গেল আমাদের সমান।
এখন দেখো এ সি বি বা এ বি সি এটা একটা ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা বলতে পারি এই তিনটা অ্যাঙ্গেলের যোগফল হবে 180 ডিগ্রি, কেননা এ সি বি হচ্ছে একটা আমাদের ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। এখন অ্যাঙ্গেল এ বি সি প্লাস অ্যাঙ্গেল, দেখো এই যে এ সি বি অ্যাঙ্গেলটাকে আমরা এ সি পি, এই অ্যাঙ্গেলটা এ সি পি প্লাস অ্যাঙ্গেল পি সি বি হিসেবে লিখতে পারি, প্লাস অ্যাঙ্গেল বিএসি ইকুয়াল টু 180 ডিগ্রি। দেখো এই যে অ্যাঙ্গেলটা এ সি বি অ্যাঙ্গেলটা আমাদের এ সি পি এবং পি সি বি এই দুটো অ্যাঙ্গেলের যোগফল হিসেবে আমরা লিখতে পারি। এখন অ্যাঙ্গেল এ বি সি প্লাস অ্যাঙ্গেল এসিপি, অ্যাঙ্গেল এসিপি, দেখো এসিপি আর যেহেতু এই দুটো অ্যাঙ্গেল যেহেতু আমাদের ইকুয়াল, তাই আমরা পি এ সি বা বিএসি হিসেবে আমরা লিখতে পারি। তাহলে অ্যাঙ্গেল আমরা লিখলাম বিএসি। আবার পিসিবি এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা আমরা যেহেতু এই দুটো অ্যাঙ্গেল সমান, তাই আমরা এবিসি লিখতে পারি। পিসিবির পরিবর্তে আমরা এবিসি লিখতে পারি, এবিসি প্লাস অ্যাঙ্গেল বিএসি ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে আমাদের হয়ে যাবে 2 ইন্টু অ্যাঙ্গেল এবিসি। যেহেতু এবিসি আমাদের দুটো অ্যাঙ্গেল চলে আসছে, তাই 2 ইন্টু এবিসি প্লাস এবিসি। একইভাবে 2 ইন্টু অ্যাঙ্গেল বিএসি ইকুয়াল টু হয়ে যাবে আমাদের 180 ডিগ্রি। তাহলে সুতরাং 2 ইন্টু অ্যাঙ্গেল, আমরা যদি 2 কমন নিয়ে নিই তাহলে আমাদের আসবে 2 ইন্টু অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল বিএসি ইকুয়াল টু হয়ে যাবে আমাদের 180 ডিগ্রি। অর্থাৎ অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল বিএসি ইকুয়াল টু হয়ে যাবে 90 ডিগ্রি। অর্থাৎ দুইটাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে আমাদের ভাগ হয়ে যাবে, অর্থাৎ 90 ডিগ্রি হয়। তাহলে অ্যাঙ্গেল এবিসি, সুতরাং অ্যাঙ্গেল এবিসি আর অ্যাঙ্গেল বিএসি এই দুটো কোণের যোগফল হচ্ছে আমাদের 90 ডিগ্রি। আচ্ছা, এখন দেখো এ বিসি অর্থাৎ এই অ্যাঙ্গেলটা এবং অ্যাঙ্গেল বিএসি এই যে অ্যাঙ্গেলটা, এই দুটো অ্যাঙ্গেলের যোগফল যদি 90 ডিগ্রি হয়, আবার এ বিসি যেহেতু একটা ত্রিভুজ, তাই ত্রিভুজ এ বিসি এর তিনটি কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। তাই আমাদের এসিবি অ্যাঙ্গেলটা হয়ে যাবে 90 ডিগ্রি, কেননা যেহেতু এই দুটো অ্যাঙ্গেলের যোগফল হচ্ছে 90 ডিগ্রি, তাই এই যে অ্যাঙ্গেলটা এসিবি অ্যাঙ্গেলটা হয়ে যাবে 90 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো যেহেতু এগুলো আমাদের অবজেক্টিভ অঙ্ক, তাই আমাদের এই অঙ্কগুলো করে দেখানোর দরকার নেই। আমি তোমাদেরকে বোঝানোর জন্য তাই দেখালাম, এটা আমাদের করে দেখানোর দরকার নেই। তাহলে আমাদের অপশান হবে অপশান ডি, 90 ডিগ্রি। 4 নম্বর অঙ্কটা বলেছে একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 147 পাই বর্গ সেমি হলে উহার ব্যাসার্ধ হবে। দেখো নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হবে, যেহেতু নিরেট অর্ধগোলক তাই উপরের তলটাও একটা আমাদের তল হবে, তাই নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 3 পাই আর স্কোয়ার। তো এখানে নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফলটা দেওয়া আছে 147 পাই। এখানে দেখো পাই দুই দিকে আমি ক্যান্সেল করে দিচ্ছি, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাবে আমাদের 147/3। যেহেতু 3টা আমি ডান দিকে নিয়ে আসলাম তাই ভাগ হয়ে যাবে। এখানে যদি আমরা কাটি তাহলে আসবে হচ্ছে 3 4 12, বিয়োগ করলে আসবে 2, 27, 3 নং 27 অর্থাৎ 49। তাহলে আর এর ভ্যালু আসবে আমাদের 7। সুতরাং আমাদের অপশন হবে সি নাম্বার অপশনটা হবে উহার ব্যাসার্ধ, অর্থাৎ নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ হবে 7 সেমি, অপশান সি। 2 নম্বর অঙ্ক বলেছে সত্য মিথ্যা লেখো। 1 নম্বরটা বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে বৃত্তে দুটি স্পর্শক টানা হলো যারা বৃত্তকে যথাক্রমে বি ও সি বিন্দুতে স্পর্শ করে, তাহলে এ ও বিসি এর সমদ্বিখণ্ডক হবে, লম্ব সমদ্বিখণ্ডক হবে। এটা দেখো এই যে স্পর্শক এটা লম্ব সমদ্বিখণ্ডক হবে, এটা হয়ে যাবে আমাদের সত্য। তোমরা প্রুফ দেখে নেবে। স্পর্শক সংক্রান্ত উপপাদ্যের যে চ্যাপ্টারটা আছে অঙ্কের গণিত বইয়ের, সেটা তোমরা দেখে নেবে যে এখানে একটা উপপাদ্য আছে, সেটা হচ্ছে দুইটা বৃত্ত যদি কোনো একটা বহিস্থ বিন্দু থেকে, একটি বৃত্ত যদি কোনো বহিস্থ বিন্দু থেকে আমরা দুটো স্পর্শক আঁকি, তাহলে যে স্পর্শকটা হবে আমাদের সেটা হচ্ছে বি এবং সি ধরে নিলাম এখানে এ। তাহলে এই যে স্পর্শকটা এখানে ও এ রেখাটা, সেটা হচ্ছে বিসি এর উপর লম্ব সমদ্বিখণ্ডক হবে। অর্থাৎ কারণ
এই যে দুটো অ্যাঙ্গেল আমাদের লম্ব হয়ে যায়। সেটা উপপাদ্যের মধ্যে প্রমাণ করা আছে, তোমরা দেখে নেবে। উপপাদ্যটা অনেক বড়, তাই আমি দেখালাম না। 2 নম্বর অঙ্কটা বলেছে, এই যে চিত্রটা দেওয়া আছে, পাশের চিত্রে এসটি সমান্তরাল কিউআর হলে পি কিউ বাই পিএস ইকুয়াল টু পিআর বাই পিটি হবে। এটা সত্য না মিথ্যা দেখাতে হবে। এটা আমাদের হয়ে যাবে সত্য। কেন সত্য হবে দেখো, পি কিউ আর একটা হচ্ছে ত্রিভুজ আর পিএসটি আরেকটা হচ্ছে ত্রিভুজ। এখানে বড় ত্রিভুজটা হচ্ছে পি কিউ আর ছোট ত্রিভুজটা হচ্ছে পিএসটি। তাহলে এই যে দুটো সদৃশ্যকোণী ত্রিভুজ, এই সদৃশ্যকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি যে দুটি সদৃশ্যকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতি হয়। তো এখানে দেখো অনুরূপ বাহু হচ্ছে, যেহেতু এসটি এবং কিউআর হচ্ছে সমান্তরাল, কোশ্চেনে বলা আছে এসটি এবং কিউআর হচ্ছে সমান্তরাল, তাহলে এই যে অ্যাঙ্গেলটা এবং এই অ্যাঙ্গেলটা, এই দুটো হচ্ছে অনুরূপ কোণ। তো অনুরূপ কোণ যদি হয়, এবার একইভাবে এই অ্যাঙ্গেলটা এবং এই অ্যাঙ্গেলটা, এই দুটো হচ্ছে আমাদের অনুরূপ কোণ। যেহেতু এসটি এবং কিউআর সমান্তরাল, যেহেতু এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা অনুরূপ কোণ, তাই অনুরূপ কোণ দুটি সমান। তাই সেক্ষেত্রে আমাদের এই অ্যাঙ্গেলের সাপেক্ষে পিএস হচ্ছে অনুরূপ বাহু, আর এই অ্যাঙ্গেলের সাপেক্ষে বড় ত্রিভুজের ক্ষেত্রে পিকিউ হচ্ছে অনুরূপ বাহু। তাহলে এখানে পিকিউ বাই পিএস দেওয়া আছে। ঠিক একইভাবে এই যে অ্যাঙ্গেলের সাপেক্ষে আমাদের পিটি হবে অনুরূপ বাহু, এবং বড় ত্রিভুজের ক্ষেত্রে এই কিউ অ্যাঙ্গেলের সাপেক্ষে পিআর হবে আমাদের অনুরূপ বাহু। তাহলে একইভাবে আমাদের যেহেতু এই অনুরূপ কোণ দুটি সমান, তাই অনুরূপ বাহু দুটো কী হবে, মানে সমানুপাতি হবে। তাহলে পিআর বাই আমরা লিখতে পারি পিটি। তাহলে এখানে আমাদের যেটা অনুপাত দেওয়া আছে, পি কিউ বাই পিএস ইকুয়াল টু পিআর বাই পিটি, অর্থাৎ পি কিউ বড় ত্রিভুজের ক্ষেত্রে পি কিউ বাই ছোট ত্রিভুজের ক্ষেত্রে পিএস, এবং ইকুয়াল টু বড় ত্রিভুজের ক্ষেত্রে পিআর বাই ছোট ত্রিভুজের ক্ষেত্রে পিটি, অর্থাৎ অনুরূপ বাহুগুলি আমাদের সমানুপাতি। তাই এটা আমাদের হয়ে যাবে সত্য। 3 নম্বর অঙ্কটা বলেছে, শঙ্কুর তির্যক উচ্চতা শঙ্কুর উচ্চতার দ্বিগুণ হলে শঙ্কুর ব্যাসার্ধ হবে উচ্চতা গুণ √3। আচ্ছা দেখো, এখানে আমি শঙ্কুর উচ্চতা ধরে নিলাম এইচ, এখানে শঙ্কুর উচ্চতা ধরে নিলাম আমি এইচ, এবং তাহলে তির্যক উচ্চতা এল ইকুয়াল টু হয়ে যাবে আমাদের 2h। যেহেতু বলেছে যে শঙ্কুর তির্যক উচ্চতা শঙ্কুর উচ্চতার দ্বিগুণ, কোশ্চেনে বলা আছে শঙ্কুর তির্যক উচ্চতা শঙ্কুর উচ্চতার দ্বিগুণ, তাহলে আমাদের শঙ্কুর উচ্চতা যদি এইচ ধরি, তাহলে তির্যক উচ্চতা হয়ে যাবে 2h। এখন আমাদের ব্যাসার্ধ নির্ণয়ের যে ফর্মুলা, অর্থাৎ শঙ্কুর উচ্চতা, তির্যক উচ্চতা এবং ব্যাসার্ধ এর মধ্যে যে সম্পর্কটা হচ্ছে, সমীকরণটা হচ্ছে এল স্কোয়ার আর ইকুয়াল টু √অফ এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার, এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার। তাহলে দেখো এল এর ভ্যালু হচ্ছে আমাদের 2h, তাহলে 2h তার হচ্ছে স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার, তাহলে আসবে হচ্ছে আমাদের 4h স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার। তাহলে 4h স্কোয়ার আসবে হচ্ছে, 4h স্কোয়ার থেকে যদি h স্কোয়ার মাইনাস করে দিই তাহলে আসবে 3h স্কোয়ার। তাহলে 3h স্কোয়ার, দেখো যেহেতু এইচ এর স্কোয়ার আছে, তাই আমি রুটের বাইরে চলে আসবে h, আর এখানে রুটের ভিতরে থাকবে 3, অর্থাৎ h ইন্টু √3। তো এখানে যেহেতু আমাদের কোশ্চেনে বলা আছে উচ্চতা ইন্টু √3, তাহলে উচ্চতা ইন্টু √3 এটা সত্যি, সুতরাং এই উত্তরটা আমাদের হয়ে যাবে সত্য। 4 নম্বর অঙ্কটা বলেছে, একটি ব্যবসায় এ ও বি এর মূলধনের অনুপাত 7:5 এবং এ মোট লাভের 140 টাকা পেলে বি পায় 125 টাকা। আচ্ছা এটা আমরা দেখি। আচ্ছা এখানে মূলধনের অনুপাতটা দেওয়া আছে হচ্ছে 7:5, মূলধনের অনুপাত দেওয়া আছে, এ এবং বি এর মূলধনের অনুপাত দেওয়া আছে 7:5, এবং তাদের মোট লাভের, এ মোট লাভের পায় 140 টাকা এবং বি মোট লাভের পায় এখানে বলা আছে 125 টাকা। আচ্ছা আমাকে একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, মূলধনের যেটা তাদের অনুপাত হবে সেটা লাভের অনুপাতের সমান হবে, অর্থাৎ লাভের অনুপাত এবং মূলধনের অনুপাত কিন্তু ইকুয়াল হয়। তাহলে এখানে যেহেতু মূলধনের অনুপাত দেওয়া আছে 7:5, তাহলে লাভের অনুপাতটা আমরা বের করে নিচ্ছি 140:125। আচ্ছা আমাদের যদি আমরা কাটি 140 বাই আসবে আমাদের 125, 5 দিয়ে কাটলে আমাদের আসবে 5 দুগুনি 10, 5 5 25, 25 আসবে উপরে, 5 দুগুনি 10, 5 8 40। দেখো এখানে 28/25 আসতেছে, লাভের অনুপাত আসতেছে 28/25, আর এখানে মূলধনের যেটা অনুপাত সেটা আছে 7:5, আর এখানে আসতেছে আমাদের 28:25, 28:25। যেহেতু আমাদের মূলধনের অনুপাত এবং লাভের অনুপাত হচ্ছে আমাদের 28:25,
দুটো অনুপাত যেহেতু আমাদের আলাদা আসতেছে, অর্থাৎ অনুপাত দুটো আমাদের মিলছে না, তাই এটা হয়ে যাবে মিথ্যা। এখন 3 নম্বর অঙ্কটা দেখো, বলেছে 3 বন্ধু ABC একসঙ্গে কিছু মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেন। তারা ঠিক করেন যে মোট আয়ের 2/5 অংশ কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করে নেবেন। কোনো এক মাসে যদি 29,260 টাকা আয় হয়, তাহলে কাজের জন্য A এর আয় B এর আয় থেকে কত বেশি হবে সেটা বের করতে হবে। মোট আয় এখানে দেওয়া আছে 29,260 টাকা, তাহলে মোট আয়ের 2/5 অংশ আমরা বের করব। মোট আয়ের 2/5 অংশ, তাহলে মোট আয় হচ্ছে আমাদের 29,260 টাকা ইন্টু 2/5 টাকা। আচ্ছা, এখানে দেখো, এখানে যদি আমরা কাটি এটাকে, তাহলে আমাদের আসবে হচ্ছে 5 দিয়ে যদি কাটি তাহলে আসবে 5 5 5 25, 29-এর মধ্যে 5 5 25 নিলাম, আসবে বিয়োগ করলে 4 4 আর 2 42, 5 8 40, 5 8 40 যদি বিয়োগ করে দিই তাহলে আমাদের আসবে হচ্ছে 2 26। একইভাবে আমরা নিলাম 5 5 25, তাহলে 1 বাজবে, 5 দুগুণে 10, অর্থাৎ আমাদের আসতেছে 5852 ইন্টু 2 টাকা। এটাকে গুণ করলে আসবে 11,704 টাকা। তাহলে আমাদের মোট আয়ের 2/5 অংশ হচ্ছে 11,704 টাকা। এখন প্রশ্নানুসারে কাজের জন্য A এর আয় হবে, কাজের জন্য A এর আয় হবে, যেহেতু যে টাকাটা তারা কাজের জন্য তারা মোট আয়ের 2/5 অংশ হচ্ছে এই টাকাটা, তো এই টাকাটা কাজের জন্য তারা 3:2:2 অনুপাতে ভাগ করে নেয়। তাহলে A এর আয় হবে 3/7, অনুপাতের যোগফলটা নিচে লিখতে হবে, 3/7 অনুপাতের 3 গুণ 3 আর 2 যোগ করলে আসবে 7, তাহলে 3/7 ইন্টু 11,704 টাকা। এখানে আমাদের এটাকে যদি এখানে কাটি, আমরা 7 দিয়ে যদি কাটি তাহলে আসবে আমাদের 7 7, তাহলে আসবে 4 বাজবে, তাহলে 47 আসবে, 6 7 42, 47 থেকে 42 বিয়োগ করলে আসবে 5 5 আর 0 50 হয়ে গেল। তাহলে আমাদের 7 7 49 বিয়োগ করলে আসবে 1 14, 7 দুগুণে 14, তাহলে আমাদের আসলো 3 গুণ 1,672 টাকা। তাহলে এটাকে গুণ করে দিলে আসবে আমাদের 5,016 টাকা। একইভাবে এবং বি এর কাজের জন্য বি এর আয় হবে 2/7 গুণ 11,704 টাকা। এটাকে একইভাবে যদি কাটি আমরা তাহলে আমাদের আসবে 2 গুণ 1,672 টাকা। তাহলে এটাকে গুণ করলে আসবে 3,344 টাকা। তাহলে সুতরাং A এর আয় বেশি হবে, A এর আয় বেশি হবে। দেখো, A এর আয়টা ছিল 5,016 টাকা আর B এর আয়টা হচ্ছে 3,344 টাকা। এই দুটো আয়কে যদি আমরা বিয়োগ করে দিই তাহলে A এর বেশি আয় হবে 1,672 টাকা। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 2 নম্বর অঙ্কটা বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙ এবং লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 3:4 এবং তাদের আয়তনের অনুপাত 9:8। চোঙ ও শঙ্কুর উচ্চতার অনুপাত নির্ণয় করো। চোঙ এবং শঙ্কুর উচ্চতার অনুপাত নির্ণয় করব। যেহেতু তাদের ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে 3:4, ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে 3:4, তাহলে ধরি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ 3r একক এবং লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ ধরে নিলাম 4r একক। আমি চোঙের ব্যাসার্ধ ধরলাম 3r এবং শঙ্কুর ব্যাসার্ধ ধরলাম 4r। এখন এবং তাদের উচ্চতা যথাক্রমে, আমি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা ধরলাম h1 এবং শঙ্কুর ক্ষেত্রে উচ্চতা ধরলাম h2 একক হলে আমাদের হবে প্রশ্নানুসারে। দেখো, চোঙের যে আয়তনের ফর্মুলা, চোঙের আয়তনের সূত্র হচ্ছে πr²h। চোঙের লম্ববৃত্তাকার চোঙের আয়তনের সূত্র হচ্ছে πr²h। এখানে পাই ইন্টু আর এর ভ্যালু হচ্ছে আমাদের 3r, যেহেতু ব্যাসার্ধ ধরে নিলাম 3r, তাই 3r তার হোল স্কোয়ার ইন্টু h1 ইস টু শঙ্কুর আয়তনের সূত্র হচ্ছে 1/3 πr²h। এখানে শঙ্কুর আয়তন, তাহলে 1/3 ইন্টু পাই ইন্টু আর এর ভ্যালু হচ্ছে 4r তার হোল স্কোয়ার ইন্টু h2 ইকুয়াল টু দেওয়া আছে 9:8। আমাদের প্রশ্নে দেওয়া আছে চোঙের আয়তন এবং শঙ্কুর আয়তন, তাদের অনুপাত দেওয়া আছে 9:8। তাহলে দেখো, এখানে 3 বর্গ হচ্ছে 9, তাহলে পাই আমি উভয় পক্ষ থেকে ক্যান্সেল করে দিলাম। দেখো, দুটো অনুপাত থেকে আমি পাই ক্যান্সেল করে দিলাম, তাহলে আমাদের 9r² ইন্টু h1 ইস টু 1/3 ইন্টু পাই 4 ইন্টু, দেখো 4 এর বর্গ হচ্ছে 4 ইন্টু 4 লিখলাম আমি, r² ইন্টু h2 ইকুয়াল টু 9:8।
এখানে 9h1 দেখো উভয় পদ থেকে আমি r² ক্যান্সেল করে দিলাম। উভয় পদ থেকে যদি r² ক্যান্সেল করে দিই তাহলে 9h1 ইজ টু 1/3 ইন্টু 16h2 ইকুয়াল টু 9:8। এখন 9h1 ইজ টু দেখো এখানে 16h2/3 লিখলাম, এটাকে যদি গুণ করে দিই তাহলে 16h2/3 আসবে ইকুয়াল টু 9:8। ইকুয়াল অর কী হবে তাহলে 9h1 ইন্টু 3/16h2। দেখো h2টাকে যদি গুণ চিহ্নে লিখি তাহলে আমাদের 3/16h2 আসবে ইকুয়াল টু 9/8। এখন এখানে 3 × 7 = 21, h1/16h2 ইকুয়াল টু 9/8। এখন দেখো আমি যদি h1/h2 রাখি তাহলে 27/16কে যদি আমি ডান দিকে নিয়ে যাই তাহলে ভাগ হয়ে যাবে, তাহলে আসবে 16/27। এটাকে যদি আমি কাটি 8 দুগুণী 16 এবং 3 নং 27 আসবে, তাই আমাদের আসবে 2/3। অর্থাৎ আমাদের আসবে h1 ইজ টু h2 হবে 2:3, অর্থাৎ নির্ণেয় উচ্চতার অনুপাত হবে 2:3। 3 নম্বর অঙ্কটা বলেছে যদি y প্রপোর্শনাল টু x³ এবং y এর বৃদ্ধি 8:27 অনুপাতে হলে x এর বৃদ্ধি কী অনুপাতে হয় তা নির্ণয় করো। আচ্ছা দেখো এখানে যে বলা আছে আমাদের প্রদত্ত যেটা দেওয়া আছে y প্রপোর্শনাল টু x³, তাহলে y ইকুয়াল টু ভেদ চিহ্ন যদি তুলে দিই তাহলে আমাদের একটা অশূন্য ধ্রুবক নিয়ে আসতে হয়। আমি লিখেছি k ইকুয়াল টু অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে k ইন্টু x³। এবার x³ ইকুয়াল টু হয়ে যাবে x³ যদি আমি রাখি তাহলে ওয়াইটা আমাদের বাদিকে চলে আসবে, অর্থাৎ সাইড চেঞ্জ হয়ে গেলে নিচে চলে আসবে, ভাগ হয়ে যাবে, তাহলে y/k। তাহলে x ইকুয়াল টু আসবে আমাদের √³ অফ y/k, √³ অফ y/k। তাহলে দেখো এখানে x এর ভ্যালু আসবে আমাদের y এবং k এর ঘনমূল। এটাকে 1 নং সমীকরণ দেওয়া হলো। এখন কোশ্চেনে যেটা আমাদের বলেছে যে y এর বৃদ্ধির অনুপাতটা ছিল 8:27, তাহলে আমি এটাকে 1 নং সমীকরণ দিয়েছি। তাহলে 1 নং সমীকরণে y ইকুয়াল টু 8 এবং y ইকুয়াল টু 27 বসিয়ে পাই। প্রথমে y এর ভ্যালু যদি আমরা 8 বসাই তাহলে x ইকুয়াল টু কিউবিক রুট অফ 8/k, তাহলে 8 এর ঘনমূল হচ্ছে আমাদের 2, আর এখানে k ঘনমূল অফ k রাখলাম। এবার একইভাবে যদি x এর ভ্যালু 27, y এর ভ্যালু যদি 27 বসাই তাহলে x ইকুয়াল টু আসবে আমাদের কিউবিক রুট অফ 27/k, তাহলে একইভাবে 27 এর ঘনমূল আসবে 3, তাহলে এখানে নিচে আসবে k এর ঘনমূল। তাহলে এখন দেখো তাহলে সুতরাং আমাদের অ্যান্সার আসবে নির্ণেয় x এর বৃদ্ধির অনুপাত। x এর বৃদ্ধির অনুপাতটা হবে আমাদের প্রথমে x এর ভ্যালু আমরা পেলাম 2/কিউবিক রুট অফ k এবং একইভাবে 3/কিউবিক রুট অফ k, তাহলে নির্ণেয় x এর বৃদ্ধির অনুপাতটা হবে 2/k এর ঘনমূল এবং 3/k এর ঘনমূল, তাহলে আমাদের অনুপাতটা আসবে হচ্ছে 2:3। দেখো 4 নম্বর যে অঙ্কটা উপপাদ্যটা বলেছে সেই উপপাদ্যটা আমাদের টেক্সট বইয়ে দেওয়া আছে। তোমাদের টেক্সট বইয়ে 41 নম্বর উপপাদ্যটা দেখবে, পেজ নম্বর 211 পৃষ্ঠায় তোমরা গণিত বইয়ের দেখে নেবে। এই যে 41 নম্বর উপপাদ্যটা, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক সরলরেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। এই উপপাদ্যটা তোমরা প্রমাণ করে নেবে, বইয়ের থেকে দেখে নেবে।